সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসাপুর বাসামিয়া চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হওয়ায় তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাসউদ বিন রশিদ, প্রভাষক, ইতিহাস বিষয়। আজকে আমি তোমাদের ইতিহাস প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, যেটি হচ্ছে তোমার পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি, যে তোমাদের ইতিহাস প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, যেটি হচ্ছে তোমার পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি, এই অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি তোমরা এই অধ্যায়টি মনোযোগ সহকারে শুনবা এবং তোমাদের ভাষা আন্দোলন সম্পর্কে তোমরা জানতে পারবা এই অধ্যায়ের আলোচনার মাধ্যমে। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিহাস প্রথম পত্রের যে চতুর্থ অধ্যায়ের যে ভাষা আন্দোলনের গতি প্রকৃতি, এটি সম্পর্কে আমরা আজকে ক্লাসে জানবো। তোমার ভাষা আন্দোলনে তোমার বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসের প্রথম মাইলফলক বলা হয়। যে এই ভাষা আন্দোলনটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের, যে আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জন করার পিছনের সবচাইতে বড় মাইলফলক হিসেবে তোমার বলা হয় এই ভাষা আন্দোলন করে। এই ভাষা আন্দোলনকে তোমার যে সকল ঘটনার ধারাবাহিকতায় তোমার দ্বিজাতি তত্ত্ব অসার প্রমাণ করে বাঙালি জাতীয়তাবাদী উন্মেষ ঘটে, তার প্রেরণার শক্তি আসে এই ভাষা আন্দোলনের মাধ্যমে। তোমার যে সকল যে ঘটনার যে ধারাবাহিকতা, যে দ্বিজাতি তত্ত্ব, এটাকে তোমার অসারতা প্রমাণ করে যে বাঙালি জাতি যে উন্মেষ ঘটেছিল, তার কিন্তু প্রেরণার যে শক্তি, সেটা হচ্ছে তোমার এই ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের মাধ্যমে তোমার বাংলার মানুষ তাদের আত্মপরিচয় উদ্ঘাটনের প্রথম তোমার সূচনা করেছিল এই ভাষা আন্দোলনের মাধ্যমে। অবিভক্ত ভারতের শেষ অধ্যায়ে তোমার পূর্ব বাংলার মানুষ, অবিভক্ত ভারতের শেষ অধ্যায়ে পূর্ব বাংলার মানুষ মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের দিকে তোমার ঝুঁকে পড়েছিল। এর ফলে তোমার পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতীয়তাবাদের প্রেরণা উজ্জীবিত হয়ে পাকিস্তান আন্দোলনে অংশ নিয়েছিল। মূলত বাংলার মুসলমানদের যে প্রবল আন্দোলন ও চরম আত্মত্যাগের ফলশ্রুতিতে ব্রিটিশ সরকারে কি করেছিল, তোমার ভারতবর্ষকে মুসলিম ও হিন্দু এই জাতীয়তার ভিত্তিতে বিভক্ত করে ভারত এবং পাকিস্তান নামে তোমার দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। এরপরে তোমার 1947 সালে ভারত বিভক্তির পর দেখা গেল যে তোমার পাকিস্তানের শাসক বর্গের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তোমার বাঙালিদের আশা আকাঙ্ক্ষার সাথে অসামঞ্জস্যপূর্ণ। যে আমরা দেখতে পাই যে 1947 সালে যে ভারত বিভক্তি হয়ে এরপর দেখা গেল যে পাকিস্তান শাসকবর্গ যে সুদূর প্রসারী পরিকল্পনা ছিল যে বাঙালিদের আশা আকাঙ্ক্ষার সাথে অসামঞ্জস্যপূর্ণ। পূর্ব বাংলার জনগণের আশা আকাঙ্ক্ষার আর পাকিস্তানে শাসকবর্গের আশা আকাঙ্ক্ষার মধ্যে যে তোমার আশা আকাঙ্ক্ষার মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, সেটি পরিষ্কার হয়ে উঠলো তোমার ভাষা আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলনের রক্তদানের মধ্যে দিয়েই পূর্ব বাংলার মানুষ তাদের প্রকৃত আত্মপরিচয় খুঁজে পায়। এই আন্দোলনে রক্তদানের মাধ্যমে তারা অর্জন করে বাংলা ভাষা। আন্দোলন, সংগ্রাম ও রক্তদানের মাধ্যমে অধিকার আদায়ের বিষয়টি তারা কি করেছিল, তোমার অনুধাবন করে। এই আন্দোলনের সফলতা পরবর্তীতে তোমার সকল আন্দোলনে অনুপ্রেরণা কি করেছিল, জুগিয়েছে। তাই ভাষা আন্দোলনকে বলা হয় আমাদের স্বাধীনতার প্রথম সোপান। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় 1966 সালে 6 দফা আন্দোলন, 1969 সালে তোমার গণ অভ্যুত্থান, এর পর দিয়ে 1971 সালের এক রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষাধিক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই অধ্যায়ে আমরা যে জানতে পারবো যে তোমরা যে এই যে পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি, এই অধ্যায়ে আমরা জানতে পারবো যে তোমার যে পাকিস্তানি আমলে বাংলা ভাষার উপর কিভাবে আঘাত করা হয়েছিল,
যে আমরা এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো যে পাকিস্তানে আমলে কি করেছিল, বাংলা ভাষার উপর কিভাবে আঘাত করা হয়েছিল, কিভাবে এই আন্দোলন শোষণ আর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার হিসেবে অনুপ্রেরণার উৎস হয়েছিল। ভাষা আন্দোলনের গতি প্রকৃতি, এর পরিপ্রেক্ষিত, এর গুরুত্ব ও সুদূর প্রসারে প্রভাব প্রভৃতি এই অধ্যায়ে আলোচ্য বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এই অধ্যায় থেকে আমরা যেগুলো শিখবো, যে জানতে পারবো এই অধ্যায়টা যে আমরা আলোচনার মাধ্যমে, যে তোমাদের ইতিহাস প্রথম পত্রের 4th অধ্যায় পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলনের গতি প্রকৃতি, এই অধ্যায়টা পড়ার মাধ্যমে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো বা জানতে পারবো, সেগুলো হচ্ছে তোমার পাকিস্তানি আমলে পূর্ব বাংলার তৎকালীন অবস্থা। যে পাকিস্তানি আমলে পূর্ব বাংলার তৎকালীন অবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে আমরা আরো জানতে পারবো 1952 সালের ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিত এবং ঘটনা প্রবাহ। তারপর আমরা জানতে পারবো ভাষা আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদান, ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা, ভাষা আন্দোলনে পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলের ইতিহাস, ভাষা আন্দোলনে আন্তর্জাতিকীকরণের উদ্বেগ। এরপর আমরা আরো জানতে পারবো ভাষা আন্দোলনের প্রতি সম্মান পোষণের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন, এবং কিভাবে 21শে ফেব্রুয়ারি উদযাপিত হয় বা উদযাপন করা হয়। এই বিষয়গুলো আমরা এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে তোমার পূর্ব বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও শাসনতান্ত্রিক অবস্থা। যে ভাষা আন্দোলনের যে সময়ে যে আমাদের এই যে পূর্ব বাংলা ছিল, যে তৎকালীন সময় তোমার পূর্ব পাকিস্তান বা এই ছিল, যে এই পূর্ব বাংলার যে অবস্থান তা কেমন ছিল, যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং শাসনতান্ত্রিক, এই বিষয়টা আমরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আসো, যে পূর্ব বাংলার যে রাজনৈতিক, যে ব্রিটিশ ভারতের অন্যতম অনগ্রসর এলাকা ছিল এই বাংলা। যে ব্রিটিশ ভারতের সময়ে সবচাইতে অনগ্রসর এলাকা ছিল এই বাংলা। তোমার 1911 সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর রাজধানী দিল্লিকে কেন্দ্র করে ভারতের রাজনীতি আবর্তিত হতে থাকলে বাঙালি নেতৃবৃন্দ সর্বভারতীয় রাজনীতিতে কি হয়ে যায়, তোমার কোণঠাসা হতে থাকে। এরপর বৈশ্যসাম্রাজ্যবাদী প্রস্তাব ব্যর্থতার পর্যবেসিত হলে উর্দুভাষী মুসলিম লীগ নেতৃবৃন্দ বাংলার মুসলিম লীগের নেতৃত্বে তোমার নেতৃত্ব দখল করে নেয়। ফলে তোমার পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরপরই এর অভ্যন্তরীণ রাজনীতিতে বাঙালি প্রগতিশীল অংশটি কি হয়, উপকৃত হয়। বাঙালিদের মধ্যে যে অংশটি ক্ষমতার কাছাকাছি থাকে তারা ব্যক্তি স্বার্থ, জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিতে এতটুকু কি করেনি, লজ্জাবোধ তোমার করেনি। এই জন্য বাংলার অবহেলিত মানুষকে রক্তদানের মধ্যে দিয়ে তাদের দাবি আদায় করতে কি হয়েছিল, তোমার দাবি আদায় করতে তারা বাধ্য হয়েছিল। প্রকৃতপক্ষে পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয় তখন বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দিক দিয়ে খুবই কি ছিল, তোমার পিছিয়ে ছিল। এরপরে তোমার পূর্ব বাংলার যে রাজনৈতিক অবস্থা যে ছিল, যে পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থা, যে 1952 সালে তোমার যে ভাষা আন্দোলনে তার সময়কাল এবং তার আগেই থেকে যে পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থায় যে কেমন ছিল, যে পলাশী প্রান্তরে সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজ শাসনের সূত্রপাত হলে শুধুমাত্র সামরিক শক্তির জোরে বাঙালিকে কি করে নেয়, ইংরেজগণ প্রধানত করে রাখে। কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে পারে যে এই বিশাল বাংলাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। এই জন্য তারা বাংলাকে খণ্ড বিখণ্ড করতে তৎপর হয়। বিহার ও উড়িষ্যাকে বাংলা থেকে আলাদা করা হলো। এরপরও শাসন কার্যে সুবিধা করতে না পেরে 1905 সালে বঙ্গ বিভক্তি ঘোষণা করে। ইত্যবসে পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে বাংলার মানুষের মধ্যে ব্যাপক ব্রিটিশ বিরোধী মনোভাব জাগ্রত হয়। একদিকে ব্রিটিশ শাসন, অপরদিকে হিন্দু জমিদার ও তাদের নায়েব গোমস্তাদের অত্যাচার, এই উভয় চাপে পিষ্ট হয়ে পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ জনসমাজ মুক্তির পথ খুঁজতে থাকে। এরূপ অবস্থায় জিন্নার দ্বিজাতি তত্ত্ব তাদের সামনে আসার আলো কি করে দেখায়। ফলে পূর্ব বাংলার মানুষ পাকিস্তান আন্দোলনে যোগ দেয়। যে এর কারণে কি হয়, পূর্ব বাংলার মানুষ পাকিস্তানে আন্দোলনে কি হয়েছিল, তোমার যোগ দিয়েছিল। তারপর তোমার এই সময় বাংলার প্রগতিশীল হিন্দু মুসলিম নেতৃবৃন্দ অখণ্ড বাংলার প্রস্তাব তুলে ধরেন, কিন্তু উগ্র সাম্প্রদায়িকতার বীজ বাষ্পের সংক্রমিত হয়ে মোহাম্মদ আলী জিন্নাহ এবং মোহনদাস করমচাঁদ গান্ধী কেউ অখণ্ড বাংলা
আর দাবিকে সমর্থন দিলেন না। ফলে ভারত বিভক্তির সাথে সাথে বাংলাকে বিভক্ত করা হলো। বিভক্ত বাংলার পূর্ব অংশ পূর্ব বাংলা নাম দিয়ে পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলো। 1947 সালে তোমার 15 আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং পূর্ব বাংলা এর একটি প্রদেশ পরিণত হয়। 1955 সালে মারি সম্মেলনের সমঝোতা অনুযায়ী 8 সেপ্টেম্বরের নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়। যদিও তখন পূর্ব বাংলার ব্যবস্থাপক পরিষদের সদস্য শেখ মুজিবুর রহমান এই নাম পরিবর্তনের তীব্র কি করেছিল তোমার বিরোধিতা করে যুক্তিপূর্ণ জোরালো বক্তব্য রেখেছিলেন। তারপর তোমার 1955 সালের 25 আগস্ট তোমার এই যে পার্লামেন্ট হয়, সে পার্লামেন্টে স্পিকারের উদ্দেশ্যে তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন বলেছিলেন, স্যার দেখুন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1955 সালের 25 আগস্ট পাকিস্তান পার্লামেন্টে স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, স্যার দেখুন, তারা পূর্ব বাংলার পরিবর্তে পূর্ব পাকিস্তান শব্দটি প্রতিস্থাপন করতে চায়। আমরা অসংখ্যবার দাবি করেছি যে বাংলা নামটি রাখা উচিত, কেননা বাংলা নামটির নিজস্ব ইতিহাস আছে, নিজস্ব ঐতিহ্য আছে। কিন্তু এই দাবি প্রত্যাখ্যান হলে তিনি ঘোষণা করেছিলেন, বাংলা ভাষা পাকিস্তানিরা বুঝুক বা না বুঝুক, বাঙালিরা পার্লামেন্টে বাংলা ভাষা কি করবে, কথা বলবেই। এইভাবে তোমার কি করা হয় যে পূর্ব বাংলার যে রাজনৈতিক অবস্থা, যে রাজনৈতিক অবস্থার একটা প্রেক্ষাপট তৈরি হতে থাকে এবং যে পূর্ব পাকিস্তান থেকে পূর্ব বাংলা যে স্বীকৃতি প্রদান করার পিছনে কি করেছিল যে তোমার বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করতে হয়েছিল বলে আমরা দেখতে পাই। যে তোমার কলকাতা যে একটা মহানগরী পূর্ব বাংলার সম্পদ দিয়ে গড়ে উঠেছিল, সুতরাং কলকাতার প্রতি পাকিস্তানি দাবি যথাযথ ছিল, কিন্তু লীগ কর্তৃপক্ষ তোমার কলকাতার দাবির প্রতি কোনো আগ্রহ দেখাননি। এর কারণ হিসেবে বলা যায় কলকাতা বিভক্ত তোমার হলে এবং এর অধিকাংশ পাকিস্তান অন্তর্ভুক্ত হলে সেখানে পাকিস্তানের রাজধানী স্থাপনের দাবি উঠতে পারে। এই দাবি পূরণ করা হলে বাংলার মুসলমানগণ পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা পাবে এবং তাদের ভবিষ্যৎ উন্নতির পথ সুগম হবে, সেটা হতে দেওয়া যায় না। তোমার এইভাবে কি হয়েছিল পূর্ব বাংলায় যে তোমরা আমরা দেখতে পাই যে রাজনৈতিক যে অবস্থাটা, সেই অবস্থাটা যে নেতৃত্বটা সেটা কি ছিল না, যে শক্তিশালী ছিল না। এবং আমরা দেখতে পাই যে নেতৃত্বের ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তার করেছিল তোমার যে পশ্চিমারা, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা। এইভাবে পূর্ব বাংলায় কি করা হয়েছিল, তোমার রাজনৈতিক ভাবে তারা অবহেলিত ছিল। এরপরে আমরা দেখতে পাই পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা, যে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, যে পূর্ব বাংলার যে আমরা দেখতে পাই যে নবগঠিত পাকিস্তানের 56% বাসিন্দা এবং সম্প্রদায়ের সিংহভাগ পূর্ব বাংলা হওয়া সত্ত্বেও রাজধানী স্থাপন করা হয় তোমার ঢাকার পরিবর্তে মিস্টার জিন্নার জন্মস্থান করাচিতে। করাচিকে রাজধানী করার সিংহভাগ খরচের যোগান দিয়েছিল পূর্ব বাংলা। যে কেমন একটা যে বৈষম্য আমরা দেখতে পাই যে তোমার পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থার যে আমরা দেখতে পাই যে নবগঠিত পাকিস্তানের 56% বাসিন্দা তোমার কোথায়, সিংহভাগ ছিল তোমার পূর্ব বাংলা হওয়া সত্ত্বেও রাজধানী স্থাপন করা হয় কোথায়, ঢাকার পরিবর্তে মিস্টার জিন্নাহ তার জন্মস্থান করাচিতে। করাচিকে রাজধানী করার সিংহভাগ খরচের যোগান দিয়েছিল পূর্ব বাংলা। অথচ অকৃতজ্ঞ পাকিস্তান সরকার এর বিনিময়ে পূর্ব পাকিস্তানের উপর শোষণ নির্যাতন চালাতে বিন্দুমাত্র কার্পণ্য কি করেনি। পাকিস্তানের জন্মের শুরু থেকেই পূর্ব বাংলার জনগণের উপর তাদের অর্থনৈতিক শোষণ শুরু হয়। সকল প্রকার কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলাকে তারা কলোনি বা উপনিবেশ পরিণত করে। এইভাবেই তারা কি করেছিল যে পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা কি ভঙ্গুর করে দিয়েছিল। এরপরে আমরা পূর্ব বাংলার শাসনতান্ত্রিক অবস্থা আমরা যদি বিশ্লেষণ করি বা আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে পূর্ব বাংলার শাসনতান্ত্রিক অবস্থা কি ছিল, যে তৎকালীন সময়ে স্বাধীনতা লাভের পর পাকিস্তানের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও বাস্তবে তা কার্যকর হয়নি, কেননা প্রধানমন্ত্রীর পরিবর্তে গভর্নর জেনারেলের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। সেই হিসেবে প্রধানমন্ত্রী লিয়াকত আলী পরিবর্তে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর হাতে ছিল সমস্ত ক্ষমতা। লিয়াকত আলী ছিলেন নিয়মতান্ত্রিক প্রধান।
স্বাধীনতা লাভের পর পাকিস্তান আমলের ক্ষমতা ও দাপট অনেক বেড়ে যায়। সে কারণে মোহাম্মদ আলী জিন্নাহ রাজনৈতিক নেতাদের অপেক্ষা আমলাদের উপর অধিক নির্ভরশীল হয়ে পড়েন। 1948 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যু হলে গভর্নর জেনারেল হন খাজা নাজিমুদ্দিন। এরপর লিয়াকত আলী খান আততায়ীর হাতে নিহত হলে তোমার আমলা গোলাম মোহাম্মদ তোমার অত্যাধিক ক্ষমতাশীল হয়ে পড়েন। ফলে পাকিস্তানের রাজনৈতিক গণতান্ত্রিক তোমার পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন যে তোমার তখন গোলাম মোহাম্মদ, পাকিস্তানের যে তোমার মোহাম্মদ লিয়াকত আলী আততায়ীর হাতে নিহত হলে তখন পাকিস্তানের তৎকালীন সময়ের আমলা তোমার গোলাম মোহাম্মদ পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন। তারপর এর প্রভাবে আমলা ইস্কান্দার মির্জা ও সেনাবাহিনীর অত্যাধিক ক্ষমতাশীল হয়ে ওঠে। ফলে তোমার পাকিস্তানের রাজনৈতিক তোমার গণতান্ত্রিক ভাবধারা ধীরে ধীরে লোপ পেতে থাকে। রাজনৈতিক নেতাদের কোণঠাসা হতে থাকে, তারা আমলা ও সেনাবাহিনীর অনুগ্রহের পাত্রে পরিণত হয়। পাকিস্তানের প্রথম তোমার সেক্রেটারি জেনারেল চৌধুরী মোহাম্মদ আলী এবং পূর্ব পাকিস্তানের প্রথম চিফ সেক্রেটারি আজিজ আহমেদের তোমার রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের পাত্তাই দিতেন না, তাদের গণতন্ত্রের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ছিল না। এইভাবে পাকিস্তানের রাজনীতি থেকে গণতন্ত্রের বিদায় ঘটে এবং আমলা ও সেনা নির্ভর স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যার ফলে ছিল অত্যন্ত বেদনা বিদুর তোমার পরবর্তী ইতিহাস তাই প্রমাণ করে। এইভাবে তোমার পাকিস্তানে তোমার পশ্চিম পাকিস্তান তারা একচাটি আধিপত্য বিস্তার করে এবং যার ফলশ্রুতি পূর্ব পাকিস্তানকে তারা উপেক্ষিত করে বলে আমরা দেখতে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমরা পূর্ব পাকিস্তানের যে অবস্থাটা কেমন ছিল, যে ভাষা আন্দোলনের সময় আমরা আজকের ক্লাসে সেটা বুঝতে পেরেছি। তোমরা আরো ভালো করে জানার জন্য তোমাদের পাঠ্যপুস্তক যদি তোমরা আরো ভালো করে পড়ো তাহলে আরো ভালো জানতে পারবে বলে আমি আশা রাখি, এবং তোমরা ভাষা আরো ভালো করে পড়বা এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম। তোমাদের সকলকে ধন্যবাদ।